মাত্র 10টি প্রশ্ন পড়েই পুরো কোর্স বিভাজন কমপ্লিট করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য একদম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে জানাও তুমি কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে। ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। এএনএম অ্যান্ড জেএনএম 2026 পরীক্ষার জন্য বায়োলজি ক্লাস 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের লাস্ট মিনিট সাজেশন ভিডিও। আজ আমরা কোর্স বিভাজন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখব, যেগুলি পরীক্ষায় আগে অবশ্যই একবার পড়ে যেতে হবে। এবং পরীক্ষায় এই 10টি প্রশ্ন আলোচনার সাথে সাথে আমরা পুরো কোর্স বিভাজনের যতগুলো প্রশ্ন হয় পুরো টপিকটা সম্পর্কে আলোচনা করব ডিটেলসে। তাই অবশ্যই এগুলি স্ক্রিনশট নিয়ে রেখে দিবে এবং প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে যাবে। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। মাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন, সমীকরণিক বিভাজন, প্রত্যক্ষ বিভাজন, অর্ধশক্তি বিভাজন। সঠিক উত্তর অপশন নাম্বার বি, সমীকরণিক বিভাজন বলা হয়। অতিরিক্ত তথ্য হিসাবে তোমরা নিচের কোণের দিকে দেখো, মাইটোসিসে দুটি সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত অপত্য কোষ সৃষ্টি হয়। জেনে রাখিতে আমি দিয়েছি মাইটোসিস সাধারণত দেহকোষে ঘটে, এতে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে এবং দুটি অপত্য কোষ মাতৃকোষে জিনগতভাবে এবং অভিন্ন হয়। অর্থাৎ মাতৃকোষের যা জিন সেটি অপত্য কোষের মধ্যে সেটাই কিন্তু একই প্রকার জিন রয়েছে, অর্থাৎ এটা জিনগতভাবে কিন্তু অভিন্ন হয়। মাইটোসিস তাহলে কোষ বিভাজন কিরকম না সমকরণিক কোষ বিভাজন, ডিরেক্টলি প্রশ্ন আসতে পারে এখান থেকে। এবং এর যে 4টি দশা রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ। এবার ক্রোমোজোমের গঠনের ক্ষেত্রে তোমরা যদি দেখো একদম ডান দিকের কোণে রয়েছে সিস্টার ক্রোমাটিড বলা হয় ক্রোমাটিড, এবং দুটো ক্রোমাটিড যে জায়গাতে মিলিত হয় তাকে কি বলা হয়? সেন্টোমিয়ার। প্রত্যেকটি প্রশ্ন এখানকার একদম খুবই গুরুত্বপূর্ণ, পুরোটাই আমি একদম পিকচারাইজড করে দিয়েছি যাতে তোমাদের প্রশ্নগুলি পড়ার সাথে সাথে ইমেজগুলি মাথায় সেট হয়ে যায়। প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা লাইন অবশ্যই দেখবে, ভিডিওটি পজ করে দিয়ে দেখবে, এমনকি স্ক্রিনশট নিয়েও তোমরা রাখতে পারো। নেক্সট আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। কোন কোষ বিভাজনের ফলে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়? মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস না দ্বিখণ্ডন বিভাজনের ফলে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, মিওসিস বিভাজনের ফলে। এটি ছিল ডিরেক্ট প্রশ্ন। এবার অতিরিক্ত তথ্যে তোমরা দেখো মিওসিসে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ ডিপ্লয়েড কোষটি হ্যাপ্লয়েড কোষে পরিণত হয়। তাহলে ডিপ্লয়েড কোষের সংকেত কি? 2n। এই 2n ভেঙে কিসে তৈরি হয়? একটা n এ তৈরি হয় বা হ্যাপ্লয়েডে তৈরি হয়। মিওসিস কোষ বিভাজন একটি হ্রাসমূলক কোষ বিভাজন। ঠিক আছে, মিওসিসের হ্রাসমূলক কোষ বিভাজনের মধ্যে 4টি দশার মধ্য দিয়ে এটি অতিক্রম হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং মিওসিস 2 সমতুলক বিভাজন। এটি এখানে রয়েছে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ। এটিও 4টি দশার মধ্য দিয়ে অতিক্রম হচ্ছে। ছবিগুলোর মধ্য দিয়ে তোমরা দেখতে পারো যে কোনটির বিভাজন কিরকম রয়েছে এবং কিভাবে মানে একটা মাতৃকোষ থেকে কিভাবে একটি অপত্য জনুর তৈরি হচ্ছে। আচ্ছা, পুং গ্যামেটের চিত্র এরকম হয়, গ্যামেট সৃষ্টি হয়। মহিলাদের গ্যামেটকে আমরা ডিম্বাণু বলি এবং পুরুষ গ্যামেটকে বা পুং গ্যামেটকে বলা হয় শুক্রাণু। একদম কোণের ডান দিকে দেখো, গ্যামেটে শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি করে, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক করে প্রজাতির স্থায়িত্বকে বজায় রাখে এবং ক্রসিং ওভারের মাধ্যমে জিনগত ভারসাম্য সৃষ্টি করে। একদম কোণের ডান দিকে উপরের দিকে একটু দেখো, ডিপ্লয়েড কোষকে 2n বলা হয় এবং হ্যাপ্লয়েড কোষকে n বলা হয়। দেখো ডিপ্লয়েড কোষ হচ্ছে দুটো, মানে এক কথায় বলতে পারে দুটো লাঠির মতো জিনিস থাকে, সেটা হচ্ছে ডিপ্লয়েড। একটা জায়গায় যুক্ত থাকলে আর যুক্ত না থাকলে তাকে আমরা বলছি হ্যাপ্লয়েড কোষ। ছবিগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে রেখো। নেক্সট 3 নাম্বার প্রশ্নে আমরা সরাসরি চলে যাব। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলি বিষুব রেখায় অবস্থান করে? প্রোফেজ, অপশন নাম্বার বি মেটাফেজ, সি অ্যানাফেজ না টেলোফেজ? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, মেটাফেজ দশায়। মেটাফেজ অতিরিক্ত তথ্যতে দেখো, মেটাফেজে ক্রোমোজোমগুলি কোদের মানে মাঝখানে একদম সারিবদ্ধভাবে থাকে। একদম ছবিটি বড় আকারে যে ছবিটি দেওয়া আছে গ্লোবের মতো, সেখানে দেখো বিষুব রেখায় অবস্থান করছে। গুরুত্ব, এই পর্যায়ে ক্রোমোজোম সঠিক সংযোজন নিশ্চিত হয় না, যা সঠিক বিভাজনের জন্য অপরিহার্য। মেটাফেজ দশার ক্ষেত্রে বিষুব রেখায় অবস্থান করছে। বিস্তারিত চিত্রে তোমরা দেখো সেন্টোমিয়ার এবং সেগুলি পুরোটাই বিষুব রেখাতে অবস্থান করছে। মেটাফেজের বৈশিষ্ট্য, ক্রোমোজোমগুলি কোদের মাঝখানে বিষুব রেখায় সারিবদ্ধভাবে থাকে। প্রতিটি ক্রোমোজোম সেন্টোমিয়ারে স্টিপল তন্তুর সাথে যুক্ত থাকে। এটি মাইটোসিসের সবচেয়ে স্থিতিশীল পর্যায়। তাহলে এটাও প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে যে মাইটোসিসের সবথেকে স্থিতিশীল পর্যায়কে কি বলা হয়? ঠিক আছে, মেটাফেজ বলা হয়। এবং এখানে 4টি যে দশা কোষ বিভাজনে সেটি কিভাবে হচ্ছে দেখো, প্রোফেজ, তারপরে হচ্ছে মেটাফেজে সারিবদ্ধভাবে অবস্থান করছে, অ্যানাফেজে দুটোর মাঝখানে ধরো কোনো কেউ ব্লেড দিয়ে বা কেচি দিয়ে কেটে দিয়েছে, এবং তারপরে টেলোফেজে দুটো অপত্য কোষের তৈরি হচ্ছে।
মেটাফেজের মাঝখানে সারিবদ্ধভাবে ক্রোমোজোম থাকে, মেটাফেজে ক্রোমোজোম থাকে মাঝখানে, যেন সৈন্যরা সারিবদ্ধ হয়ে মানে কোনো রণাঙ্গনে মানে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছে। এভাবেও তোমরা মনে রাখতে পারো। নেক্সট আমরা পরের প্রশ্নে চলে যাব। তো তোমাদের এখানে জানিয়ে রাখি আমি যে এখানে এই প্রশ্নগুলি পড়ার সাথে সাথে আনুষঙ্গিক প্রশ্নগুলো অনেকগুলি হচ্ছে, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে দেখবে। শুধুমাত্র 10টি প্রশ্ন নয়, 10টি প্রশ্নের মধ্য দিয়ে আমি পুরো কোষ বিভাজনকে শেষ করছি। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। নেক্সট হচ্ছে কোষ চক্রের বিভাজন পর্যায়কে কি বলা হয়? ইন্টারফেজ, G1 ফেজ, S ফেজ না M ফেজ? সঠিক উত্তর হচ্ছে M ফেজ। অতিরিক্ত তথ্য হিসাবে তোমরা মনে রাখবে এম ফেজে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়, ফলে এক কোষ থেকে দুটি অভিন্ন কন্যা কোষের সৃষ্টি হয়। গুরুত্ব: এই পর্যায়ে দেহের বৃদ্ধি, ক্ষত নিরাময়, কোষ প্রতিস্থাপন এবং প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয়। এবং এই প্রত্যেকটা লাইনে কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিরেক্টলি প্রশ্ন আসবে। দেহের মানে বৃদ্ধি কোন বিভাজনের ফলে হয় বা কোষ চক্রের কোন পর্যায়ের ফলে হয়? তাহলে এম পর্যায়ের ফলে হয়। উপরের যে বড় ছবিটি দেওয়া আছে সেখানে দেখো এম ফেজ বিভাজন পর্যায়ে G1 S তারপরে G2 ফেজের মধ্য দিয়ে পুনরাবৃত্তি বা চক্র আকারে পরিবর্তিত হয়। এবং নিচের যে আমরা বৃত্তাকারী বা গোলকের মতো যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে দেখো স্পিডেল তন্তু উপরে অবস্থান করে, ক্রোমোজোম, হ্যাঁ না, নেক্সট হচ্ছে সেন্ট্রোমিয়ার। এম ফেজে ক্রোমোজোম ঘনীভূত হয় এবং সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পৃথক হয়, দুটি কন্যা কোষ বণ্টিত হয়। এম ফেজের বৈশিষ্ট্য: এম ফেজ হলো কোষ চক্রের বিভাজন পর্যায়। এই পর্যায়ে নিউক্লিয়াস, মাইটোসিস ও সাইটোপ্লাজমে বিভাজিত হয়। এক কোষ থেকে দুটি নতুন কন্যা কোষের সৃষ্টি হয়। এটি জিনের বৃদ্ধি, মেরামত ও প্রজননের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এম ফেজের পুরো নাম হচ্ছে মাইটোটিক ফেজ বা বিভাজন পর্যায়। এম ফেজে বিভাজন ঘটে, জীবনের ধারাবাহিকতা তার ফলে রক্ষা পায়। মিওসিস কোথায় ঘটে? দেহকোষে, স্নায়ুকোষে, জনন মাতৃকোষে না রক্তকোষে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, জনন মাতৃকোষে কিন্তু মিওসিস ঘটে। অতিরিক্ত তথ্য: মিওসিস শুধুমাত্র জনন মাতৃকোষে ঘটে, দেহকোষে নয়। তাহলে এটা ডিরেক্টলি প্রশ্ন আসে, কোন কোষ বিভাজন শুধুমাত্র মাতৃকোষে ঘটে? তাহলে মিওসিস পর্যায় কিন্তু। গুরুত্ব: যৌন প্রজননের জন্য জনন কোষ তৈরিতে মিওসিস অপরিহার্য ভূমিকা পালন করে। এবার মিওসিস কোথায় ঘটে? মিওসিস দ্বারা জনন কোষ তৈরি হয় জনন মাতৃকোষে 2n অর্থাৎ ডিপ্লয়েড। মিওসিস 1 এর মাধ্যমে একদম সুন্দরভাবে দেখানো আছে যে শুক্রাণু এবং ডিম্বাণুর ফলে কি করে 4টি হ্যাপ্লয়েড কোষ থেকে জনন কোষের তৈরি হচ্ছে। ঠিক আছে, মিওসিসের গুরুত্ব কি? মিওসিসের গুরুত্বের হ্যাপ্লয়েড ও জনন কোষ তৈরি হয়, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়। এটি প্রজন্ম থেকে প্রজন্মে ক্রোমোজোমের সংখ্যা স্থির রাখে, জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে এবং জনন কোষ তৈরির জন্য মিওসিস অপরিহার্য একটি পর্যায়। ঠিক আছে, তাহলে এটাও ডিরেক্ট একটি প্রশ্ন হতে পারে, জনন কোষ তৈরির জন্য কোন পর্যায় অপরিহার্য? উত্তর হচ্ছে মিওসিস। জনন কোষ গঠনের উদাহরণ শুক্রাণু এবং তারপরে ডিম্বাণু। মিওসিসের জনন কোষের গঠন এবং জনন কোষ তৈরির জন্য মিওসিস একটি অপরিহার্য কিন্তু উপাদান। এটাও ডিরেক্টলি একদম প্রশ্ন হিসাবে আসতে পারে। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যাব 4 নম্বর প্রশ্নে। কোষ বিভাজনের সময় স্পিন্ডল ফাইবার গঠিত হয় কোন অঙ্গাণু থেকে? লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, রাইবোজোম? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, সেন্ট্রোজোম থেকে। সেন্ট্রোজোম স্পিন্ডল তন্তু গঠনে সাহায্য করে। স্পিন্ডল ফাইবার ছাড়া ক্রোমোজোমের সঠিক বিভাজন কিন্তু সম্ভব হয় না। স্পিন্ডল অ্যাপারেটাস দেখানো রয়েছে ছবিতে, তোমরা ভালো করে দেখবে। সেন্ট্রিওল, প্যারিসেন্ট্রিওলার ম্যাটেরিয়াল থেকে সেন্ট্রোজোমে তৈরি হচ্ছে। এবং এর গুরুত্ব যদি আমরা দেখি তার আগে একটু বলে নিই, সেন্ট্রোজোম থেকে মাইটোটিউবেল বেরিয়ে এসে স্পিন্ডল ফাইবার কিন্তু তৈরি করছে। এবার সেন্ট্রোজোম কি? আচ্ছা, সেন্ট্রোসোম লেখা আছে, স্পেলিংটা একটু বুর্গি জয়কার মো হয় বাংলায়। ঠিক আছে, তো সেন্ট্রোজোম সাধারণত একটি কোষ থাকে, এটি দুটি সেন্ট্রিওল ও পেরিসেন্ট্রিওলার ম্যাটেরিয়াল নিয়ে গঠিত। কোষ বিভাজনের সময় এটি স্পিন্ডল তন্তু গঠনে সাহায্য করে। প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে সাধারণত থাকে না। ঠিক আছে, আর স্পিন্ডল ফাইবার সেন্ট্রোজোম থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, মাইক্রোটিউবিল সেন্ট্রোজোম স্পিন্ডল তন্তু গঠনে কিন্তু এটি খুব সাহায্য করে। নেক্সট আমরা যাব পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 7, মাইটোসিসের শেষে কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়? ডিরেক্টলি প্রশ্ন এবং সবথেকে সহজ প্রশ্ন বলতে পারো এটি কোষ বিভাজনের। 1টি, 2টি, 3টি না অপশন নাম্বার ডি 4টি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, 2টি। অতিরিক্ত তথ্য হিসাবে মনে রাখবে মাইটোসিসের উৎপন্ন অপত্য কোষ মাতৃকোষের অনুরূপ হয়। গুরুত্ব: মাইটোসিস জীবের বৃদ্ধি, ক্ষত সারানো ও নতুন কোষ সৃষ্টিতে সাহায্য করে। মাইটোসিসের শেষে কয়টি অপত্য কোষের সৃষ্টি হয়? একদম উদাহরণ বা ছবি হিসাবে আমি দিয়ে দিয়েছি, 2টি অপত্য কোষের তৈরি হয়। এটি সাইটোকাইনেসিস বলা হয়। এটি সাইটোপ্লাজম বিভক্ত হয়ে 2টি পৃথক অপত্য কোষের কিন্তু গঠন করে।
মাইটোসিস কি? মাইটোসিস হলো এক ধরনের বিশেষ কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে একটি মাতৃকোষ বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এই বিভাজন ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। সোমাটিক কোষে মাইটোসিস ঘটে এবং এটি জীবের বৃদ্ধি, টিস্যু গঠন এবং মেরামতে সাহায্য করে। মনে রেখোতে মাথায় রাখবে একদম কোণের ডান দিকে মাইটোসিস উৎপন্ন অপত্য কোষ মাতৃকোষের অনুরূপ হয়, অর্থাৎ মাতৃকোষে যা বৈশিষ্ট্য বা বৈচিত্র্য রয়েছে সেটি কিন্তু এই কোষের মধ্যে বিদ্যমান। নেক্সট আমরা চলে যাব 8 নম্বর প্রশ্নে। কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে? ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন না ডিপ্লোটিন? সঠিক উত্তর অপশন নাম্বার সি, প্যাকাইটিন পর্যায়ে ঘটে। অতিরিক্ত তথ্য হিসাবে মনে রাখো ক্রসিং ওভারের ফলে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়। এর গুরুত্ব: ক্রসিং ওভার যৌন জননে জিনগত বৈচিত্র্য নিশ্চিত করে যা প্রজাতিকে টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিয়োসিসের কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে? তাহলে আমরা কি জানলাম না, সঠিক উত্তর হচ্ছে প্যাকাইটিন পর্যায়ে। প্যাকাইটিন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের অসিস্টেড বা ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে এবং ক্রসিং ওভার হলো মিয়োসিসের প্রোফেজ 1-এর প্যাকাইটিন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে জিনগত উপাদান বিনিময়ের একটি প্রক্রিয়া। এটি প্রধানত ক্যাসমা গঠনের মাধ্যম ঘটে। এটির ফলে নতুন জিন সমন্বয় তৈরি হয়। ক্রসিং ওভারের ফলে জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয় এবং বৈচিত্র্যই প্রকৃতির শক্তি এবং বিবর্তনের মূল চাবিকাঠি, যার ফলে এক জীব প্রকৃতির মধ্যে বা প্রকৃতিতে টিকে থাকার জন্য যে সমস্ত প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সেই প্রতিকূল পরিস্থিতিকে জয়ের মধ্য দিয়ে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা জানবো 9 নম্বর প্রশ্নে। জয় কোন বিভাজনের ফলে? মাইটোসিস, অ্যামাইটোসিস, মিয়োসিস? তাহলে সঠিক উত্তর হচ্ছে মিয়োসিস, অপশন নাম্বার সি। এবং এই প্রশ্নটা অনেকবার কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। এএনএম, জেএনএম এর শুধু পরীক্ষা নয়, বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি অনেকবার রিপিটেড একটি কোশ্চেন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, মিয়োসিস। মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। গুরুত্ব: মিয়োসিস জীবের জিনগত বৈচিত্র্য রক্ষা এবং প্রজনন প্রক্রিয়াকে সহায়তা করে। এখানে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যায়। তোমরা বড় ছবিটিতে দেখতে পাচ্ছ 2n কোষ n দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে প্রথমে, তারপরে হ্যাপ্লয়েড n এর থেকে 4টি কোষের তৈরি হচ্ছে, অর্থাৎ একটি থেকে প্রথমে দুটি এবং দুটি থেকে একটি একটি করে 4টি কোষের তৈরি হচ্ছে। এর বৈশিষ্ট্য: বিভাজনের ধরন সমবিভাজন এবং মিয়োসিস হচ্ছে হ্রাসমূলক বিভাজন। ক্রোমোজোমের সংখ্যার ক্ষেত্রে আমরা যদি মাইটোসিসে দেখি অপরিবর্তিত থাকে, মিয়োসিসে অর্ধেক হয়ে যায়। এবং মাইটোসিসের ক্ষেত্রে অপত্য কোষের সংখ্যা 2টি, মিয়োসিসের ক্ষেত্রে অপত্য কোষের সংখ্যা কিন্তু 4টি। মাইটোসিস ঘটে কোষে, দেহকোষে, এবং মিয়োসিস ঘটে কিন্তু প্রজনন কোষে। এবং উদ্দেশ্য: মাইটোসিসের বৃদ্ধি, মেরামত এবং প্রতিস্থাপন, এবং মিয়োসিসের হচ্ছে গ্যামেট তৈরি এবং জিনগত বৈচিত্র্য। মিয়োসিস কি সংজ্ঞায় যদি বলতে হয় তাহলে মিয়োসিস হলো এক ধরনের কোষ বিভাজন যেখানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড কোষ থেকে 4টি হ্যাপ্লয়েড বা অপত্য কোষ তৈরি হয়। এটি মূলত যৌন প্রজননের জন্য গ্যামেট যেমন শুক্রাণু, ডিম্বাণু তৈরিতে সাহায্য করে। মিয়োসিস ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়, তাই একে হ্রাসমূলক বিভাজন বলা হয়। আমরা আগেও কিন্তু একটি প্রশ্নতে এটি করেছি। মিয়োসিসের সংখ্যা হ্রাস এবং বৈচিত্র্যের প্রকাশ কিন্তু এই কোষ বিভাজনের ফলে দেখা যায়। নেক্সট আমরা জানবো 10 নম্বর প্রশ্ন। ডিএনএর প্রতিলিপি কোষ চক্রের কোন পর্যায়ে গঠিত হয়? তো ডিএনএর প্রতিলিপি গঠিত হয় কোষ চক্রের G1 পর্যায়ে, G2 পর্যায়ে, S পর্যায়ে না M পর্যায়ে? সঠিক উত্তর হচ্ছে S পর্যায়ে। S পর্যায়ে ডিএনএ দ্বিগুণ হয় এবং গুরুত্ব হিসাবে ডিএনএ প্রতিলিপি ছাড়া কোষ বিভাজন সম্ভব নয় এবং জীবের বৃদ্ধি এবং বংশবিস্তার নির্ভর করে কিন্তু এর মাধ্যমে এই পর্যায়ের মধ্য দিয়ে। এবার এই কোষ চক্রের M পর্যায়ে, G1 পর্যায়ে, S পর্যায়ে এবং তারপরে আবার আসে G2 পর্যায়ে, অর্থাৎ এটি একটি সাইকেলিক পর্যায়। ডিএনএর প্রতিলিপি গঠিত হয়, প্রতিটি ক্রোমোজোমে 2টি করে সিস্টার ক্রোমাটিড তৈরি হয়। আর এস পর্যায়ে ডিএনএ কিন্তু দ্বিগুণ হয়। এস মানে কিন্তু সিনথেসিস, অর্থাৎ ডিএনএ সিনথেসিস। ডিএনএ সম্পূর্ণ অর্থ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই ছিল আজকের ভিডিওর 10টি প্রশ্ন এবং এই 10টি প্রশ্নের মধ্য দিয়ে আমরা কোষ বিভাজনকে প্রায় 99% শেষ করলাম। এছাড়া কোষ বিভাজন থেকে আরও কয়েকটি প্রশ্ন রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো তোমরা পারবে যদি এই যা আমি পড়ালাম এই ক্লাসের মধ্যে, সেই ক্লাসের পুরো স্ক্রিনশট নিয়ে প্রশ্নের সাথে সাথে 10টি প্রশ্নের সাথে সাথে আনুষঙ্গিক যে প্রশ্নগুলো 10টির সাথে যে অসংখ্য প্রশ্নগুলো হয়ে গেল সেগুলো যদি তোমরা সমাধান করে নাও তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো অনায়াসেই পেরে যাবে। আমি এরপরে ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের 2-1 দিন পরেই কিন্তু আমি কোষ বিভাজন থেকে বিভিন্ন এমসিকিউ প্রশ্নের একটি পিডিএফ আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো কোনো একটা ভিডিওর। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করবে এবং ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবে এবং এই প্র্যাকটিসই তোমাদেরকে এক সাকসেস বা সফলতা এনে দিতে পারে। ধন্যবাদ।